2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ এবিটি এর 2024-25 যে টেস্ট পেপারটা বার করেছে ওটাকে ধরে। তো এখান থেকে আমরা ইংরেজির মডেল পেজ একটা আলোচনা করব। আগে দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 640। এই পেজের আগে যতগুলো পেজ ছিল সবগুলো পেজেরই পূর্ণাঙ্গ আলোচনা, মানে সিন আনসিন গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল পুরো আলোচনার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা পেজ নাম্বার 640-এ যাব। এখান থেকেও কমপ্লিট 90 মার্কসের উত্তর কিন্তু আমরা আলোচনা করব রাইটিং স্কিলের সমেত। তাই স্কিপ না করে পুরো ভিডিওটাই মন দিয়ে দেখবে। আমরা পেজ নাম্বার 640-এ এসে গেছি। একের দাগে একটা সিন প্যাসেজ দেওয়া আছে। গান্ধীজিজ ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজি যে দাহ কার্য সেটা হওয়ার কথা ছিল তা মৃত্যুর একদিন পর। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 3 পাসিং অ্যাওয়ে অফ বাপু। ওখান থেকে লাইনগুলো আর পড়ছি না, সরাসরি প্রশ্নোত্তর বলছি। প্রথমে এমসিকিউ। প্রথম এ দাগে গান্ধীজি ফিউনারাল টুক প্লেস। গান্ধীজির দাহ কার্য হয়েছিল এ ডে আফটার হিজ ডেমিস, তার মৃত্যুর একদিন পর। বি দাগে দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার, মানে ভারতের যে লোকেরা তারা কী করছিল, শকড অ্যাট গান্ধীজি ডেথ। তারা গান্ধীজি মৃত্যুর খবর শুনে কিন্তু তারা শকড হয়েছিল। আর সি দাগে অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, যেই আমি সামনের দিকে এগোচ্ছিলাম, এখানে আই রেফার্স টু নয়নতারা হারসেলফ। এখানে আই বলতে আমাদের এই প্রবন্ধের বা গল্পের বা এই অনুচ্ছেদের লেখিকা যিনি, নয়নতারা সেগেল, ওনার কথাই বলা হচ্ছে, অপশন নাম্বার 2। ডি দাগে অ্যাকর্ডিং টু দ্য অথর ওয়াকিং রিকোয়ার্স, লেখকের কথা অনুযায়ী বা লেখিকার কথা অনুযায়ী হাঁটতে গেলে কি লাগে। হাঁটতে গেলে লাগে কি, এই 2 নম্বর অপশনে থাকো। অনলি ওয়ান্স ওন বডি, শুধুমাত্র শরীরটা লাগে, কথা ঠিক। অনলি ওয়ান্স এনার্জি, শুধুমাত্র শক্তিটা লাগে, এটাও ঠিক। তাই আমরা 2 আর 3 এই দুটো অপশন ঠিক আছে। তাহলে বোথ 2 and 3 অ্যাবাভ। তাহলে আমরা অপশন নাম্বার 4-এ যাব, বোথ 2 and 3, অপশন নাম্বার 4। ঈদ আগে বাপুজ বডি ওয়াজ কভার্ড উইথ, বাপুর বডিটা ঢাকা ছিল কি দিয়ে, ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। এবার আমরা শূন্যস্থান পূরণে যাব। কমপ্লিট দ্য সেন্টেন্স। একের দাগে মুভিং উইথ দ্য প্রসেশন দ্য অথার ফেল্ট দ্যাট শি ওয়াজ নট মিয়ারলি, ওই যখন প্রসেশনে লেখিকা হাঁটছিলেন তখন তিনি অনুভব করছিলেন যে তিনি নেই, কিসের মধ্যে নেই, তা শুধুমাত্র ইন দ্য মিডস্ট অফ দ্য গ্রিভিং পিপল। তারা শূন্যস্থানে লিখবে ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। আর 2 থাকে দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান ওয়াজ, গড়পড়তা ভারতীয়দের কাছে একমাত্র রাস্তা খোলা ছিল, কি ছিল না, টু ওয়াক। এই যে টু ওয়াক, শুধু এই দুটো শব্দ লিখবে সেকেন্ড শূন্যস্থানে। 3-এর দাগে দ্য উইপিং পিপল ইন দ্য প্রসেশন ওয়াজ ট্রাইং টু, ওই প্রসেশনে যে সমস্ত লোকেরা কাঁদছিল তারা কি চেষ্টা করছিল না, বাপুর পাটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করছিল। তাহলে শূন্যস্থানে লিখবে টাচ বাপুজ ফিট। আমরা ট্রু ফলসে যাবো, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। পদ্মাশ্রী নাইডু ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ বাপু, পদ্মাশ্রী নাইডু ঘোষণা করলেন যে তারা হাঁটবেন বাপুর সঙ্গে, অবশ্যই ঠিক, ট্রু হলো। সাপোর্টিংয়ে লিখবে পদ্মাশ্রী মিসেস নাইডু ডটার, এখান থেকে শুরু করে উই উইল ওয়াক পর্যন্ত। এটা হলো প্রথম সাপোর্টিং স্টেটমেন্ট। 2-এর দাগে গান্ধীজি ওয়াজ এ লিডার হুম পিপল লাভড, গান্ধীজি এমন একজন নেতা ছিলেন যাকে লোকেরা ভালোবাসত, অবশ্যই ঠিক, ট্রু লিখলাম। সাপোর্টিংয়ে দেবে দিস ওয়াজ ইভেন মোর, এখান থেকে শুরু করে ইন্ডিয়াজ বিলাভেড লিডার এই পর্যন্ত, দিস ওয়াজ থেকে লিডার অব দি, এটা সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। আমরা 2-এর দাগে পোয়েমে যাব। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, মানে ঘাসের সঙ্গে, পাতার সঙ্গে, ফলের সঙ্গে অথবা দেওয়ালের সঙ্গে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 8 দ্য স্নেল থেকে। লাইনগুলোর মানে আর বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলছি। প্রথমে এমসিকিউতে যাব। এর আগে দ্য স্নেল লিভস অ্যালোন, শামুক বাস করে একা। বি দাগে দ্য স্নেল গ্যাদার্স ইনফরমেশন অফ ডেঞ্জার উইথ হিজ হর্নস, শামুক কিন্তু তার বিপদের যে সংকেতটা পেয়ে যায় কিসের সাহায্যে, তার সুঁড়ের সাহায্যে, অপশন নাম্বার 3। সি দাগে হোয়েন এভার দ্য স্নেল স্টিক্স, যেখানে যেখানে শামুক আটকে থাকে, ইট ফিয়ার্স নট টু ফল, পড়ে যাওয়ার কোনো ভয় পায় না, অপশন নাম্বার 2। আর ডি দাগে দ্য স্নেল হ্যাজ, আর শামুকের আছে এ সিকিওর নেস্ট, একটা বেশ নিরাপদ সুরক্ষিত একটা বাসস্থান। দুটো প্রশ্ন আছে, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক টু, শামুক কোথায় লেগে থাকে। যারা একটু দুর্বল আছে প্রথম 2 লাইন তুলে দেবে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, এটুকু তুলে দেবে। এটা তুমি 2-এর মধ্যে 1 নাম্বার পেয়ে যাবে, যেহেতু হুবহু দেখে দেখে লিখছো। আর যারা 2-এর মধ্যে 2 পেতে চাইছো তোমরা লিখবে দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, এখানে ফুল স্টপ করে দেবে। তারপর লিখবে হি ডাজ নট ফিয়ার টু ফল, এখানে আরেকবার ফুল স্টপ করবে। আর 2-এর দাঁড়ে কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, এই কবিতার নামটা কি। উত্তর লিখবে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য স্নেল। আর হু ইজ দ্য পোয়েট, কবির নাম কি, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ উইলিয়াম কাউপার। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। 3-এর দাগে রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী অর আর কে নারায়ণ, অ্যাজ এভরি রিডার অফ ইন্ডিয়ান লিটারেচার নোজ হিম, এটা পুরো নাম, তার সংক্ষিপ্ত নাম হচ্ছে আর কে নারায়ণ, যাকে ভারতীয় সাহিত্যের সমস্ত পাঠকবর্গ এই আর কে নারায়ণ নামে চেনে। ওয়াজ বর্ন অন 10th অক্টোবর 1906, 1906 সালের 10ই অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি স্পেন্ট হিজ ফার্স্ট 15 ইয়ার্স অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস ইন ম্যাড্রাস, নাও চেন্নাই।
তিনি তার জীবনে প্রথম 15 বছর কাটিয়েছিলেন তার যে দিদা মানে মায়ের মা উনার বাড়িতে ম্যাড্রাসে, যার বর্তমান নাম চেন্নাই। হিজ ফাদার এ স্কুল টিচার, তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। ওয়াজ পোস্টেড ইন সেভারাল স্মল টাউন্স ইন কর্ণাটক, তিনি কর্ণাটকের বেশ কটা ছোটো ছোটো শহরে তিনি চাকরি করেছেন। অ্যান্ড হিজ মাদার হ্যাড হার হ্যান্ডস ফুল উইথ এ নাম্বার অফ ইয়াঙ্গার চিলড্রেন, এবং তার মার হাতে ছিল বেশ কটা ছোটো ছোটো কচি কচি বাচ্চারা। ইন ম্যাড্রাস হি গ্রিউ আপ আন্ডার হিজ ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার্স বেনিভোলেন্ট বাট ওয়াচফুল আই, ম্যাড্রাসে তিনি বড় হয়েছেন তার যে দিদা মানে মায়ের মা উনার যে নম্র কিন্তু নজরদারি চোখের আন্ডারে, অ্যান্ড আন্ডার দ্য সুপারভিশন অফ হিজ আঙ্কেল, এবং তার মামার তত্ত্বাবধানে। ইন হিজ অটোবায়োগ্রাফি মাই ডেজ, আর কে নারায়ণের যে আত্মজীবনী নাম হচ্ছে মাই ডেজ, সেখানে নারায়ণ ডেসক্রাইবস এ সামহট লোনলি ইয়েট এক্সাইটিং ফর্মেটিভ ইয়ার্স, তার সেই প্রথম যে দিককার যে বছরগুলো সেগুলো হয়তো নিঃসঙ্গ হতে পারে কিন্তু অত্যন্ত উত্তেজনায় ভরা এই প্রাথমিক বছরগুলো তিনি কাটিয়েছেন এই ম্যাড্রাসে। হিজ টু কম্পেনিয়ান্স ওয়ার হিজ পেটস, তার দুটো সাথী ছিল, তার দুটো পোষা প্রাণী, এ মাঙ্কি অ্যান্ড এ পিকক, একটা বানর এবং একটা ময়ূর। অ্যান্ড হি উড স্পেন্ড এ লার্জ পার্ট অফ হিজ ডেজ, এবং তার জীবনের দিনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন লুকিং আউট অ্যাট দ্য স্ট্রিট, রাস্তার দিকে তাকিয়ে, উইথ দ্য টু বাই হিজ সাইড, তার দুটো সাথীকে পাশে নিয়ে। অ্যান আর্লি ফটোগ্রাফ রিপ্রোডিউসড ইন হিজ অটোবায়োগ্রাফি, তার ওই আত্মজীবনীতে পাওয়া প্রথমের দিককার একটা ফটোগ্রাফে দেখা যাচ্ছে সোজ এ সিরিয়াস ফেসেড লিটল বয়, একটা গম্ভীর মুখ বিশিষ্ট ছোট্ট বাচ্চা ছেলে, উইথ লার্জ ডার্ক আইজ, যার বড় বড় অন্ধকার কালো চোখ, লুকিং অলমোস্ট পিয়ার্সিংলি অ্যাট দ্য ফটোগ্রাফার, যে কটমট করে তাকিয়ে আছে ফটোগ্রাফারের দিকে। এরকম ছবি অ্যালবামে পাওয়া গেছে, তার অটোবায়োগ্রাফিতে পাওয়া গেছে। নারায়ণস ডেসক্রিপশন অফ হিজ চাইল্ডহুড ডেজ ইন ম্যাড্রাস, তার ম্যাড্রাসের শৈশবের দিনগুলো সম্পর্কে তিনি যে বিবরণটা দিয়েছেন, উইথ হিজ আনইউজুয়াল কম্পেনিয়ন্স, তার অস্বাভাবিক সাথী দুজনকে নিয়ে, অ্যান্ড দ্য সান্ট্রি কামিংস অ্যান্ড গোয়িংস অফ পিপল, এবং আমজনতার আনাগোনা লেগে থাকতো ইন হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, তার সেই দিদার বাড়িতে। ইজ এ থরলি এনজয়েবল সেট অফ রিকালেকশনস, যেটা তার স্মৃতিচারণের একটা দারুণ উপভোগ্য একটা মুহূর্ত। হুইচ কন্টিনিউস টু ডিলাইট রিডার্স অফ অল এজেস, যে কথাগুলো বিভিন্ন ধর্মের বয়সের পাঠকবর্গকে আনন্দিত করে। এটা নেওয়া হয়েছে টাইমলেস মালগুডি, ওখান থেকে নেওয়া হয়েছে আর কে নারায়ণের লেখা। প্রথমে এমসিকিউতে যাবে একে দেখে। নারায়ণ স্টেড ইন হিজ গ্র্যান্ডমাদার্স হাউস ফর 15 ইয়ার্স, তিনি তার দিদার বাড়িতে ছিলেন 15 বছর ধরে। দুয়ে থাকে হিজ ফাদার ওয়াজ এ স্কুল টিচার, তার বাবা স্কুল শিক্ষক ছিলেন। আর তিনে থাকে হিজ গ্র্যান্ডমাদার ওয়াজ কেয়ারফুল অফ হিম, তার দিদা কিন্তু তার সম্পর্কে যত্নবান ছিলেন। আর চারে থাকে নারায়ণস ম্যাড্রাস ডেজ ওয়ার ফুল অফ এক্সাইটমেন্ট, ম্যাড্রাসে কাটানো সেই দিনগুলো ছিল উত্তেজনায় ভরা। আর পাঁচে থাকে নারায়ণ পেটস ওয়ার, আর কে নারায়ণের পোষা প্রাণীগুলো ছিল এ মাঙ্কি অ্যান্ড এ পিকক, একটা বানর এবং একটা ময়ূর। আর ছয়ে থাকে ইন হিজ আর্লি এজ নারায়ণ ওয়াজ, তার প্রথমে দিকার বয়সে নারায়ণ ছিলেন সিরিয়াস গম্ভীর। আর ট্রু ফলস আছে তিনখানা, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিব। নারায়ণ স্পেন্ড হিজ চাইল্ডহুড ইন ম্যাড্রাস, নারায়ণ তার শৈশবটা কাটিয়েছেন ম্যাড্রাসে, অবশ্যই ঠিক ট্রু হবে। সাপোর্টিংয়ে লিখবো হি স্পেন্ট হিজ ফার্স্ট 15 ইয়ার্স অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস ইন ম্যাড্রাস নাও ইন চেন্নাই, তাহলে হি স্পেন্ড থেকে চেন্নাই অবধি। দুইয়ের থাকে আর কে নারায়ণ ওয়াজ এ রাইটার, তিনি একজন লেখক ছিলেন, অবশ্যই ট্রু। সাপোর্টিংয়ে লিখবে আর কে নারায়ণ অ্যাজ এভরি রিডার অফ ইন্ডিয়ান লিটারেচার নোজ হিম, আর কে থেকে শুরু করে হিম পর্যন্ত, এটা সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। আর তিনের থাকে হিজ ফাদার হ্যাড টু ট্রাভেল ফ্রম টাউন টু টাউন, তার বাবাকে এক শহর থেকে অন্য শহরে যেতে হতো, অবশ্যই ট্রু। সাপোর্টিংয়ে লিখবে হিজ ফাদার এ স্কুল টিচার ওয়াজ পোস্টেড ইন সেভারাল স্মল টাউন্স ইন কর্ণাটক, তাহলে হিজ ফাদার থেকে কর্ণাটক পর্যন্ত, এটা থার্ড সাপোর্টিং স্টেটমেন্ট। চারখানা কোশ্চেন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আর কে নারায়ণ, আর কে নারায়ণের পুরো নাম কি, এটা আমাদের প্রথম লাইনেই বলা আছে। আমরা লিখবো দ্য ফুল নেম অফ আর কে নারায়ণ ইজ রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। দুয়ে থাকে হাউ ডিড আর কে নারায়ণ গ্রো আপ ইন ম্যাড্রাস, তিনি ম্যাড্রাসে কিভাবে বড় হয়েছিলেন। উত্তর লিখবো ইন ম্যাড্রাস হি গ্রিউ আপ আন্ডার হিজ ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার্স বেনিভোলেন্ট বাট ওয়াচফুল আই অ্যান্ড আন্ডার দ্য সুপারভিশন অফ হিজ আঙ্কেল, তাহলে ইন ম্যাড্রাস থেকে আঙ্কেল অবধি। তিনে থাকে হোয়াট ইজ দ্য নেম অফ আর কে নারায়ণস অটোবায়োগ্রাফি, আর কে নারায়ণের অটোবায়োগ্রাফি নামটা কি, তাহলে উত্তর হচ্ছে দ্য নেম অফ আর কে নারায়ণস অটোবায়োগ্রাফি ইজ, ইনভার্টেড কমার মধ্যে লিখবে মাই ডেজ। চারে থাকে ডেসক্রাইব দ্য আর্লি ফটোগ্রাফ অফ আর কে নারায়ণ প্রিন্টেড ইন ইজ অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফিতে আর কে নারায়ণের প্রথমের দিকের একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটার একটু বিবরণ দাও। উত্তর লিখবে অ্যান আর্লি ফটোগ্রাফ থেকে শুরু করে অ্যাট দ্য ফটোগ্রাফার পর্যন্ত, অ্যান থেকে শুরু করে ফটোগ্রাফার অবধি, এটা 4 নম্বর প্রশ্নের উত্তর। আমরা গ্রামার পোর্শনে যাব। প্রথমে কারেক্ট অল্টারনেটিভ, ইট ইজ রেয়ার হোয়েন এ ম্যানস ইনফ্লুয়েন্স নট অনলি লাস্টস বাট ইনক্রিজেস অলসো আফটার হিজ ডেথ অ্যান্ড দিস ইজ সার্টেনলি দ্য কেস উইথ ডক্টর B.R. আম্বেদকর, তাহলে উত্তর হলো ইজ, ইনক্রিজেস আর ইজ। পাঁচের থেকে আর্টিকেল প্রিপোজিশন, দিল্লি মেট্রো ম্যানেজিং ডিরেক্টর ডক্টর E. শ্রীধরন widely hailed as the Metro Man of India
ইজ রেসপন্সিবল ফর সিঙ্গেল হ্যান্ডেডলি রিরাইটিং দ্য কান্ট্রিজ আরবান ট্রান্সপোর্ট স্টোরি। তিনখানা ডু অ্যাজ ডাইরেক্টর আছে। হি ওয়াজ রিডিং এ বুক, ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তরে লিখবে এ বুক ওয়াজ বিং রেড বাই হিম। দুইয়ের দাগে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট কাম হিয়ার, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু কাম দেয়ার, এখানে কাম না লিখে তোমরা গো লিখলেও নাম্বার পাবে। তখন উত্তর হবে দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু গো দেয়ার, কারণ কামটা গো ও কনভার্ট করা যায়। তিনে দাগে অসিত বাবু ইজ এ বিএসসি ইন কেমিস্ট্রি, হি ইজ আওয়ার হেডমাস্টার, এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। উত্তর হবে অসিত বাবু কমা এ বিএসসি ইন কেমিস্ট্রি ইজ আওয়ার হেডমাস্টার। ফ্রেজাল ভাব দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে অ্যাফেক্ট, টেকিং অ্যালকোহল অ্যাফেক্টস, এখানে এস হতো কিন্তু অ্যাফেক্টস আওয়ার হেলথ, মানে অ্যালকোহল নেওয়াটা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। অ্যাফেক্টস হলে উত্তর হবে অ্যাক্টস আপন। আর হুলিগানস এন্টার, এন্টার মানে জোর করে প্রবেশ করেছিল, উত্তর হবে ব্রোক ইন্টু, BROKE, ব্রোক ইন্টু। আর রিয়ার লালিত পালিত হয়েছিল, উত্তর হবে ব্রট আপ। আর ছয়ের দাগে ভোকাবুলারি, আনসিন থেকে চারখানা শব্দ খুঁজতে হবে। দোজ হু আর ফ্রেন্ডলি, বন্ধুর মতো যারা, তাকে কম্পেনিয়ান্স বলে। আর পেনিট্রেটিভলি মানে ভেদ্যতার সাথে ছেদ করে ঢুকে যাবে এরকম, তাহলে উত্তর হবে পিয়ার্সিংলি। আর রিমেম্বারিং মানে স্মরণ করা, স্মৃতিচারণ করা। রিকালেকশনস আর প্রিপারেশনাল মানে প্রস্তুতিমূলক মানে প্রাথমিক, তাকে আমরা ফর্মেটিভ বলবো। তো চারখানা শব্দ হলো কম্পেনিয়ান্স, পিয়ার্সিংলি, রিকালেকশনস আর ফর্মেটিভ। এই চারখানা শব্দ তোমরা আনসিনে পেয়ে যাবে। আমরা রাইটিংয়ে যাবো। সাথে দাগে কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটা বায়োগ্রাফি লিখতে বলেছে। জন্মস্থান হচ্ছে চুরুলিয়া, বর্ধমান। আর জন্ম তারিখ দিয়েছে 24/5/1899। আর বাবা ছিলেন কাজী ফকির আহমেদ আর মা ছিলেন জাহেদা খাতুন। এডুকেশন হচ্ছে সিয়ারসোল হাই স্কুলে তিনি পড়াশোনা করেছেন। সংগ্রাম করেছেন তিনি জীবনে অনেক। বেকারির দোকানে তিনি চাকরের কাজ করেছেন। রেলগার্ডে তিনি রাঁধুনি কাজ করেছেন। হাবিলদার থেকেছেন মিলিটারি বিভাগে ওই প্রথম বিশ্বযুদ্ধের সময়। আর তার কিছু সাহিত্যমূলক কাজ হচ্ছে অগ্নিবীণা, বিদ্রোহী, বিষের বাঁশি ইত্যাদি। আর তিনি পুরস্কার পেয়েছেন জগত্তারিণী গোল্ড, এই পুরস্কার পেয়েছেন, গোল্ড মেডেল পেয়েছেন। আর পদ্মভূষণ এই পুরস্কারটা পেয়েছেন। আর মারা গেছেন 29 আগস্ট 1976 সালে। এটা DEATA ডেথ হবে। তার 1976 সালে 29 আগস্ট মারা গেছেন। এই নিয়ে একটা বায়োগ্রাফি লিখতে। তো হেডিং দিয়ে দেবে কাজী নজরুল ইসলাম। মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড এ গ্যালাক্সি অফ ট্যালেন্টস অন হার ব্রেস্ট, ভারত মাতা তার বুকে জন্ম দিয়েছেন অগণিত প্রতিভার। দে হ্যাভ গ্লোরিফাইড হার উইথ দেয়ার নোবেল ডিডস, তারা ভারত মাতাকে গৌরবান্বিত করেছেন তাদের মহৎ কাজ দিয়ে। কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দেম, কাজী নজরুল ইসলাম তাদের মধ্যে একজন। হি ওয়াজ বর্ন অন 24 মে ইন 1899, 1899 সালে 24শে মে তিনি জন্মগ্রহণ করেন। অ্যাট চিরুলিয়া ইন বর্ধমান, বারওয়ান। তো বর্ধমানের চুরুলিয়াতে তিনি জন্মগ্রহণ করেন। হিজ ফাদার ওয়াজ কাজী ফকির আহমেদ, তার বাবা ছিলেন কাজী ফকির আহমেদ। অ্যান্ড হিজ মাদার ওয়াজ জাহেদা খাতুন, তার মায়ের নাম ছিল জাহেদা খাতুন। হি স্টাডিড ইন সিয়ারসোল হাই স্কুল, তিনি সিয়ারসোল হাই স্কুলে পড়াশোনা করেছেন। হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তিনি মেধাবী ছাত্র ছিলেন। বাট হি বিলংড টু এ পুয়ার ফ্যামিলি, কিন্তু গরিব পরিবারের অন্তর্গত ছিলেন। সো হি হ্যাড টু ওয়ার্ক অ্যাজ এ সার্ভেন্ট ইন বেকার শপ, তাই বেকারি দোকানে তাকে চাকরের কাজ করতে হয়। হি ওয়ার্কড অলসো অ্যাজ এ কুক অফ এ রেলগার্ডে ওখানে তিনি রাঁধুনির কাজ করেছেন। হি ওয়াজ অলসো এ হাবিলদার ইন মিলিটারি ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট, প্রথম বিশ্বযুদ্ধের সময় মিলিটারি বিভাগে তিনি হাবিলদার হিসেবেও কাজ করেছেন। বাট নজরুল ইসলাম ওয়াজ এ ট্রু প্যাট্রিয়ট, কিন্তু নজরুল ইসলাম ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। হি ডিড নট লাইক দ্য ব্রিটিশ ডমিনেশন, এই ব্রিটিশদের শাসন বা কর্তৃত্ব এটা তিনি পছন্দ করতেন না। হি টুক আপ হিজ পেন, তিনি তার কলমটাকে তুলে নিয়েছেন। অ্যান্ড স্টার্টেড রাইটিং পোয়েমস, এবং কবিতা লিখতে শুরু করেছেন এগেনস্ট দ্য ব্রিটিশ রাজ, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। সুন হি বিকেম পপুলার অ্যাজ রিবেল পোয়েট, খুব শীঘ্রই তিনি বিদ্রোহী কবি নামে পরিচিতি লাভ করেন। হিজ ফেমাস লিটারেরি ওয়ার্কস আর, তার বেশ কিছু বিখ্যাত লেখার যে কাজগুলো, সাহিত্যের যে কাজগুলো, সেগুলো হলো অগ্নিবীণা, বিদ্রোহী আর বিষের বাঁশি ইত্যাদি। হি গট দ্য অ্যাওয়ার্ডস লাইক জগত্তারিণী গোল্ড মেডেল, পদ্মভূষণ ইত্যাদি। তিনি বেশ কয়েকটা পুরস্কার পেয়েছেন, যেমন জগত্তারিণী গোল্ড মেডেল আর পদ্মভূষণ ইত্যাদি পুরস্কার তিনি পেয়েছেন। ফাইনালি দিস গ্রেট পোয়েট ডায়েড অন 29 অগস্ট ইন 1976, অবশেষে 1976 সালে 29 আগস্ট এই মহান কবি মারা যান। আঠেরোতে একটা গল্প লিখতে বলেছে। একটা কাক মাংস টুকরো চুরি করেছিল, গাছের উপরে বসলো, নিজ পথ দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। তো শিয়ালটা ওই গলার আওয়াজে প্রশংসা করলো কাকের, আর সঙ্গে সঙ্গে কাকটা সন্তুষ্ট হলো, আর কাকটা গান গাওয়া শুরু করলো। মাংস টুকরোটা পড়ে গেল, আর শিয়াল সে মাংস টুকরোটা তুললো, এবং এতে কাকটা দুঃখিত হলো। এটাকে নিয়ে আমাদের গল্প লিখতে হবে। তোমরা টাইটেল দেবে এ ক্লেভার ফক্স অ্যান্ড এ ফুলিশ ক্রো, একটা চালাক শিয়াল এবং একটা বোকা কাক। ওয়ান্স আপন এ টাইম এ ক্রো লিভড ইন এ ফরেস্ট, একদা একটা কাক বাস করতে একটা ফরেস্টে বনে। ওয়ান ডে হি ওয়াজ হাংরি, একদিন সে ক্ষুধার্ত হলো। হি স্টোল এ পিস অফ মিট ফ্রম এ বুচার শপ, সেটা কসাই দোকান থেকে মাংস টুকরো চুরি করলো। হি ফ্লিউ টু এ ট্রি উইথ দ্য মিট, সেটা গাছের কাছে উড়ে গেল মাংস টুকরোটাকে নিয়ে। হি স্যাট অন এ ব্রাঞ্চ,
একটা গাছের ডালের উপর গিয়ে বসলো। দেন এ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, তখন একটা শিয়াল যাচ্ছিল ওই গাছের তলা দিয়ে। হি স দ্য ক্রো উইথ দ্য পিস অফ মিট, সে কাকটাকে দেখলো মাংস টুকরো নিয়ে বসে থাকতে। দ্য ফক্স ওয়ান্টেড টু গেট দ্য মিট, আর শিয়াল সেই মাংস টুকরোটা পেতে চাইলো। দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লেভার, শিয়ালটা খুব চালাক ছিল। হি হিট মানে প্ল্যান, সেটা পরিকল্পনা করলো। হি প্রেজড দ্য ক্রোজ ভয়েস, সে কাকের গলার প্রশংসা করলো। হি রিকোয়েস্টেড দ্য ক্রো টু সিং এ সং, সে কাকটাকে একটা গান গাইতে বললো। দ্য ক্রো ওয়াজ ভেরি ফুল, কাকটা খুব বোকা ছিল। হি ওপেন্ড হিজ মাউথ টু সিং এ সং, সে গান গাওয়ার জন্য মুখটা খুলে দিল। দ্য মিট ফেল ফ্রম হিজ মাউথ, তার মুখ থেকে মাংস টুকরাটা পড়ে গেল। দ্য ক্লেভার ফক্স টুক দ্য মিট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, চতুর শিয়ালটা সে মাংস টুকরোটা নিল এবং সেখান থেকে চলে গেল। দ্য ক্রো ওয়াজ ভেরি স্যাড, কাকটা খুবই দুঃখিত হলো। হি ফ্লিউ অ্যাওয়ে ফ্রম দেয়ার, সে ওখান থেকে উড়ে চলে গেল। মোরাল কী দেবে? নলেজ ইজ পাওয়ার, বুদ্ধি ই বল। নয়ের একটা গল্প লিখতে বলেছে কী করে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বানানো হয়, প্রিপারেশন লিখতে বলেছে। প্রথম প্ল্যানিং করতে হবে, এস্টিমেট করতে হবে, তারপরে মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েতকে দিয়ে ওটাকে অ্যাপ্রুভ করাতে হবে, তারপরে ম্যাটেরিয়াল জোগাড় করতে হবে, রাজমিস্ত্রি নিয়োগ করতে হবে, মজুর নিয়োগ করতে হবে, আর কনস্ট্রাকশন কাজ শুরু করতে হবে ছাদ পর্যন্ত। তারপরে কনসিল পাইপ সেটিং করতে হবে, তারপরে দরজা জানলা এগুলো বসাতে হবে, প্লাস্টারিং করতে হবে, কারেন্টে কানেকশান দিতে হবে, আর তার সঙ্গে ওয়্যারিংয়ের কাজ করতে হবে, রং করা কাজ করতে হবে, নালা নর্দমা নিকাশি এগুলো রেডি করতে হবে, আর কানেকশান ইলেকট্রিক কানেকশান রেডি করতে হবে, আর রেডি টু লিভ ইন, এবং সেটা বাস করার উপযোগী করে তুলতে হবে। এবার রেসিডেন্সিয়াল বিল্ডিং কীভাবে তৈরি করবে, হেডিং দেবে বিল্ডিং কনস্ট্রাকশন। এবার লিখবে উই লিভ ইন টল বিল্ডিংস, আমরা উঁচু উঁচু বিল্ডিংয়ে বাস করি। দ্য বিল্ডিংস আর কনস্ট্রাক্টেড থ্রু এ নাম্বার অফ স্টেপস, এই বিল্ডিংগুলো তৈরি করা হয় নির্দিষ্ট কটা ধাপে ধাপে। অ্যাট ফার্স্ট এ ল্যান্ড ইজ সিলেক্টেড ফর দ্য বিল্ডিং, প্রথমে একটা জমি সিলেক্ট করা হয় বিল্ডিংয়ের জন্য। দেন এ প্ল্যান অফ দ্য বিল্ডিং ইজ ড্রন বাই দ্য আর্কিটেক্ট, তারপর আর্কিটেক্টকে দিয়ে একটা বিল্ডিংয়ের প্ল্যান আঁকাতে হবে তোমাকে। নেক্সট দ্য প্ল্যান গেটস স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিজ, কর্পোরেশনকে দিয়ে বা মিউনিসিপ্যাল অথরিটিকে দিয়ে বা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে দিয়ে এই প্ল্যানটাকে স্যাংশন করাতে হবে। দ্য ম্যাটেরিয়ালস লাইক ব্রিক, স্যান্ড, স্টোন, রড, সিমেন্ট এটসেট্রা আর কালেক্টেড, তারপরে বিভিন্ন উপাদান যেমন ইট, বালি, পাথর, রড, সিমেন্ট এগুলো জমা করতে হবে। দেন দ্য ম্যাসনস অ্যান্ড লেবারার্স আর এনগেজড, মিস্ত্রি এবং মজুর এদেরকে নিয়োগ করতে হবে। দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক স্টার্টস, নির্মাণ কাজ শুরু হয়। ল্যাটার দ্য ডোরস অ্যান্ড দ্য উইন্ডোজ আর ফিটেড ইন দ্য বিল্ডিং, দরজা জানলা এগুলোকে ফিট করতে হয়। দ্য ওয়ালস, ফ্লোর অ্যান্ড সিলিং আর প্লাস্টার, এগুলোকে প্লাস্টার করতে হয়। দ্য ওয়ারিং ইজ কমপ্লিটেড, ওয়ারিংয়ের কাজ কমপ্লিট করতে হয় ইন দ্য বিল্ডিংয়ের মধ্যে। নেক্সট ওয়াটার অ্যান্ড ইলেকট্রিক আর কানেক্টেড টু দ্য বিল্ডিং, জল এবং ইলেকট্রিক এগুলো কানেক্ট করা হয় বিল্ডিংয়ের সাথে। দেন দ্য বিল্ডিং ইজ পেন্টেড উইথ ডিজায়ার্ড কালার, তারপর নির্দিষ্ট রং দিয়ে বিল্ডিংটাকে রং করিয়ে নাও। দেন দ্য ফার্নিচার আর সেট ইনসাইড দ্য রুমস, ফার্নিচার সেট করা রুমের মধ্যে। নাও দ্য বিল্ডিং ইজ কমপ্লিটেড অ্যান্ড ইট ইজ ফিট ফর ডুয়েলিং, এখন বিল্ডিং রেডি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল এবং সেটা বসবাসের উপযোগী হয়ে উঠলো। তো এইভাবে 640 পেজে যে ইংরেজিটা ছিল সেখান থেকে আমরা সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল পুরোটাই আলোচনা করলাম। এর আগে যতগুলো মডেল পেজ ছিল আমার চ্যানেলে ভিজিট করে যাও, সেগুলো সব পেয়ে যাবে। আর পরবর্তী যে কটা মডেল পেজ আছে আমি প্রায় সবগুলোই আপলোড করে দেবো, তোমাদের প্রস্তুতিতে কোনো খামতি রাখবো না। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরের ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ভালো করে নাও এবং 2025 সালে মাধ্যমিক পরীক্ষাটা ভালো করে দাও।